নিজের বোরিং ভাবটা দূর করার জন্য বক্সের মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলাম আর মনে সুখে নাচতেছিলাম। হঠাৎ কে জানি ব্যালকনিতে ঢিল দিল। আমি বক্সের সাউন্ড কমিয়ে ব্যালকনিতে গেলাম। দেখি অনেক বড় সড়ো একটা ইটের কণা, কারো মাথায় পড়লে সে এতক্ষণে শেষ হয়ে যেত। তাই আমি বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়ির ছাদ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে কেমন একটা রাগী ভাব নিয়ে। আমি জোরে বললাম, ডিল দিয়েছে কে জানেন? জানি। কে? আমি। সাহস কত বড় দেখছেন, নিজে ডিল মেরে আবার কি করে বলে আমি ডিল মারছি। বলবো না তো কি করব? তুই যে এত জোরে সাউন্ড দিয়ে গান শুনছিস আর এদিকে আমার যে ঘুমের সমস্যা হচ্ছে সেটা খেয়াল রাখিস? আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছে, আমিও কম না, দেখি কতক্ষণ ঝগড়া করতে পারে। আমার ঘরে আমি গান শুনতেছি, তাতে আপনার কি? কি, তোর সাহস তো কম না? জানিস আমি কে? কে আবার? যত সব আজাইরা মেয়ে। তোরা যে বাসায় থাকিস এটা কার বাসা জানিস? এটা আমার কাকার বাসা। এখন বললে সাথে সাথে তোদের বের করে দিবে। ভাবলাম যদি বলে দেয়, আর যদি বলে বাসা ছেড়ে দিতে, পরে কি হবে? ধুর, আমিও হার মানব না, পরেরটা পরে দেখা যাবে। বলেন বলেন, তাতে আমার কিছু যায় আসে না। বক্সে একটা না 10টা লাগিয়ে শুনবো। তারা তোরে দেখাচ্ছি মজা। এই বলে আর একটা ইটের কণা হাতে নিয়ে ঢিল দিয়ে বসল। সে প্রস্তুত ছিল না, ভাবছিল ভয় দেখাবে, কিন্তু না, ডাইরেক্ট মেরে দিল আর সোজা তার হাতের এক সাইডে গিয়ে লাগলো। সাথে সাথে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করলো। সে দৌড়ে ঘরের ভিতরে চলে আসলো, দরজা বন্ধ করে দিল। ভাবলো মেয়েটা মনে হয় পাগল। পাগল না হলে কি করে এভাবে ঢিল মারতে পারে? কেটে যাওয়া অংশটা ধুয়ে স্যাভলন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল। ব্যালকনিতে উঁকি দিয়ে দেখে মেয়েটা আছে কি। দেখে এই কড়া রোদের মধ্যে বসে আছে। পাগল নাকি? থাক, পাগলকে ডিস্টার্ব করে লাভ নেই। ভাবলাম কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে না। যদি ঢিলটা মাথায় লাগতো তাহলে এতক্ষণে আকাশে থাকতো। এমন সময় কে জানি দরজায় টোকা দিল। খুলে দেখে মা, বাবা আর ছোট বোন। মা তার হাতের ব্যান্ডেজ দেখে বলল, কিরে, তোর হাতে ব্যান্ডেজ কেন? আরে দরজার একটু আঁচড় লেগেছে। ভালো হয়েছে, খুশি হয়েছি। আমার বোনের নাম মরিয়ম, মার নাম আসমা, আব্বার নাম আব্দুল হাসান। আমি মরে গেলেও তো তুই খুশি হবি। হয়েছে, চুপ করো, এখন ঘরে ঢুকো। দরজা খুলে আমি আমার ঘরে চলে আসলাম, এসে শুয়ে রইলাম। আসলে আমরা এই বাড়িতে নতুন উঠছি। আমাদের আসল বাড়ি নরসিংদী। আমি হয়েছি ঢাকায়, ছোটোবেলা থেকে ঢাকায়, কিন্তু সমস্যা হলো কোনো বাসা আর এলাকা স্থায়ীভাবে হলো না। আমার এই 22 বছর মনে হয় 10 বার বাসা চেঞ্জ করেছে আব্বাই। এইবারও তাই হয়েছে। আমার আব্বা একজন উকিল, সেই অনুযায়ী সবাই সম্মান করে। গত 2 দিন আগে এই বাসায় উঠছি আমরা। আজকে সকালে নতুন বাসার কিছু কেনাকাটার জন্য তারা বাজারে গিয়েছিল। সকাল থেকে একা একা, তাই একটু গান শুনছিলাম। তারপর এই কাহিনী, ব্যালকনি থেকে উঁকি দিয়ে দেখি মেয়েটা নেই। মেয়েটাকে মনে হলো আমার থেকে বড়। মরিয়ম এসে দরজা টোকা দিয়ে বলল, ভাই, মা ডাকতাছে, খেতে যাইতি? তুই যে আমি আসতেছি। খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে বিকালে বের হলাম। একটা সিগারেট না খাইলে হবে না। এলাকার এক চিপার চায়ের দোকানে গিয়ে বসলাম। একটা চা আর একটা ব্যঞ্জন খাইলাম। শরীরটা চাঙ্গা হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে পড়ায় বসলাম। পরদিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম বাসার নিচে। পাশে বাসা থেকে একটা মেয়ে বের হলো। আমি আর চোখে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে এ তো ওই মেয়েটা। আমি না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কে জানি আমাকে ডাক দিলে মনে হলো মেয়েটা মনে হয় গতকালের ঘটনার জন্য মাপ চাইবে। ওই দেখে যা। আমাকে ডাকছেন? আমি কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি বলল, গতকাল কি তুই ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলি? আমি মনে মনে ভাবলাম, এখন যদি বলি আমি, তাহলে আবার মাইট দিবে নাকি? তার চেয়ে ভালো
না করে দে। না, আমার তো মোবাইলে নেই, গান তো দূরের কথা। মিথ্যা বলবি না, মোবাইল যদি পাই তাহলে মোবাইল কিন্তু আমার। না মানে মোবাইল আছে কিন্তু গান আমি শুনি নেই, সত্যি বলছি। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। আমার স্পষ্ট খেয়াল আছে তুই ছিলি এটা। সত্যি বলছি আপু। থাপ্পড়ের সবগুলো দাঁত ফালাই দিব, আবার মিথ্যা বলে। সরি আপু, মাফ করে দেন এবারের মতো, আর হবে না। নেক্সট টাইম যদি এরকম জুড়ে সাউন্ড দিয়ে গান শুনেছিস তাহলে তোর খবর আছে। চল খাওয়ার আগে যা ভাগ। আমি সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসলাম। ভাবলাম মাপ চাইবে, কিন্তু হলো কি, আমি মাপ চেয়ে কুল পাই না। ধুর, এসব আলতু ফালতু মেয়ের থেকে দূরে থাকা ভালো। কলেজ থেকে এসে লিফটের জন্য ওয়েট করতেছি। আমাদের ফ্ল্যাট হলো 6 তলায়। তখনই বাড়ির মালিকের ছেলের সাথে দেখা হলো। ওনার নাম নিলয়। নিলয় বলল, সাকিব, কি খবর? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার? ভালো। কোথায় গিয়েছিলাম? কলেজ যাবে? তুমি জানি কোন ইয়ারে? আমি সেকেন্ড ইয়ার পড়ি। ভালো করে পড়াশোনা করো। জি ভাই। তুমি বলে জোরে সাউন্ড দিয়ে গান শোনো? আরে ভাই তেমন কিছু না, একটু শুনছিলাম আর কি। গান শোনো ঠিক আছে, কিন্তু সাউন্ড কমিয়ে শোনো। পাশের বাড়ি থেকে কমপ্লেন দিয়েছে আমার কাছে। ওকে ভাই। ওকে, যাও তাহলে। জি যাচ্ছি। আমি রুমে চলে আসলাম। ভাবলাম কি আজব মেয়েরা, বাবা নিজে কতক্ষণ বকলই আবার বাড়িওয়ালার কাছে বিচার দিল, আবার আমার হাতও ডিল দিয়ে কেটে ফেললো। এসব ফালতু মেয়ের থেকে দূরে থাকা ভালো। আমি পাশের বাড়ির ছাদে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখি ওই মেয়েটার মনে সুখে সিগারেট টানতেছে। আমি মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। ভাবলাম পরে ব্ল্যাকমেল করে কোনো মায়ের জায়গা থেকে বাঁচা যাবে। আমি বেলকুনিতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম আর মেয়েটাকে দেখতে লাগলাম। কী করে জানি আমাকে বেলকুনিতে দেখে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। আমাকে লক্ষ্য করে বলল, কি রে, তুই সারাদিন ব্যালকনিতে কি করিস? আমি কান থেকে হেডফোন খুলে বললাম, সারাদিন বেলকুনিতে মানে? মাত্রই তো আসলাম, আর আমাদের বেলকুনিতে আমি আসবো না তো কে আসবে? না, তুই আসবি না। কেন আসবো না? ভাড়া দিয়ে থাকে না? আবার মুখের উপর তর্ক করিস। তর্কের কি আছে? আমাদের বেলকুনিতে আমি আসবো না তো কে আসবে? যত সব আজারের কথাবার্তা। আপনার নামে বাড়িওয়ালার কাছে বিচার দেবে কিন্তু। আমি আজ এরা কথাবার্তা বলি? হুম। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরে যদি আমি এই বাসা থেকে বের না করি তাহলে আমার নাম সুবর্ণা না। তাহলে মেয়েটির নাম সুবর্ণা। যাই হোক, নামটা পছন্দ হয়েছে। আপনি বালটা ফালাইবেন। আমি বকা দিয়ে সাথে সাথে মুখে হাত দিয়ে বললাম, কি বললি তুই? কিছু না, বলছি আপনার নামটা অনেক কিউট। ফাজলামি করিস? তুই ভুলে যাস না আমি তোর থেকে বড়। জানি আপু। যা ভেতরে যা, ব্যালকনিতে যেতে না দেখি। ওকে আপু। এই বলে সে ভিতরে চলে আসলো। আসলে ওদের বাড়িটা 5 তলা, কিন্তু তারা থাকে 6 তলায়, যার কারণে ওদের ছাদ আর তাদের ব্যালকনি সমান সমান হয়। সে বিকালে বের হলো। একটা চিপা বিচারতাছে যেখানে শান্তি মতো সিগারেট খাওয়া যাবে। অবশেষে সে খুঁজে পেল। সে সোজা চিপায় ঢুকে গেল। গিয়ে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখে সুবর্ণা আর একটা মেয়ে বসে আছে। তারা মনের সুখে সিগারেট টানতেছে। তাকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। বলল, কিরে, তুই এখানে কি করছিস? তেমন কিছু না আপু, এলাকাটা একটু ঘুরে দেখছিলাম আর কি। এলাকা ঘুরবি ভালো কথা, কিন্তু তুই চিপাই কেন? আমি ভাবছিলাম এখান দিয়ে কোনো রাস্তা আছে। আমার তো বিশ্বাস হয় না। এই সাদিয়া, ওরে চেক করতো। সাদিয়া চেক করে আমার কাছ থেকে একটা বেনসন পেল। বেনসনটা নিয়ে সুবর্ণার কাছে দিল। সুবর্ণা বলল, আমিও ভাবছিলাম তুই কি করে এত সাধু হতে পারস। আসলে আপু এটা আমার না, ওই সামনে আমার একটা বন্ধুর জন্য কিনেছিলাম। চুপ, একদম চুপ। এত মিথ্যা কথা তুই কোথা থেকে বলিস? সরি আপু। তুই যে সিগারেট খাস এটা সোজা তোর বাপের কাছে চাইয়া বিচার দিব। কিন্তু আপনিও তো খান। আমার সাথে তোর তুলনা? হুম। এখন বিচার না দিতে পারি একটা শর্তে। কি? আমাদের দুজনকে তোর খাওয়াতে হবে। আমি এই ফাঁকে ওই দিন যে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল ওই ছবিটা সুবর্ণাকে দেখালাম। সুবর্ণা দেখে কতক্ষণ হাসলো, তারপর নিজের ফেসবুক প্রোফাইলের ছবিগুলো দেখালো। দেখে আমি পুরোই অবাক।
দেখি সুবর্ণা ওপেনলি সিগারেট মুখে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তারপর একটা দুইটা না অনেকগুলো। আমার মুখের অবস্থা দেখে সুবর্ণা বলল, যাবি নাকি তোর বাবার কাছে যাব? আইতেছি আপু। আমি দোকান থেকে তাদের জন্য আইসক্রিম নিয়ে এলাম। আইসক্রিম পেয়ে ওদের আনন্দ আর দেখে কে। এতক্ষণে আমার ওই ব্যঞ্জনটা ওরা সাবার করে ফেলেছে। আমি বললাম, আপু আমি তাহলে যাই। দাঁড়া, আমিও যাব। সাদিয়া, জায়গা, পরে কথা হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে সাকিবকে জিজ্ঞাসা করলো, কি রে, তোর নাম কি? সাকিব। কিসে পড়িস? অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ভালো। এতক্ষণে সে আইসক্রিম খেয়ে শেষ করলো আর বলল, শোন, এখন থেকে আমাকে প্রতিদিন একটি করে আইসক্রিম খাওয়াতে হবে, না হলে তোর বাপের কাছে বলে দেব। আমি এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অবস্থা দেখে সুবর্ণা হেসে শেষ। আমি তার হাসি দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কোনো মেয়ে হাসছে নাকি কোনো পরী হাসছে সেটাই ধরা মুশকিল। হাসতে হাসতে বলল, আরে মজা করছিলাম। মজা তো করবে নাই, এখন একটা দোষ পাইছেন না? ওই দেখ তোর বাপ, এখন কিন্তু গিয়ে বলবো। দেখি আব্বা কার সাথে জানি কথা বলতেছে। কিন্তু সুবর্ণা আপু জানলো কি করে এটা আমার আব্বা? না আপু প্লিজ বললেন না, আপনি যা বলবেন তাই খাওয়াবো। হাহা, ভয় পাস না, যা বলবো না। ধন্যবাদ আপু, আর ভুলেও আপনার সামনে পড়বো না। বলে দিলাম এক দৌড়ে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম। কিছুক্ষণ পর মারিয়াম একটা অঙ্ক নিয়ে আসলো। ওইটা সমাধান করে দিলাম। সে এবার GSC দিবে। আমি তাকে কিছুক্ষণ বুঝাইয়া অঙ্কটা সমাধান করলাম। যাওয়ার সময় বললো, ভাই 100 টাকা দে তো। 100 টাকা দিয়ে কী করবি? দে তুই, মজা খামু। বাইরের জিনিস খাইলে পেটে অসুখ করবে, যা ভাগ। দে ভাই। দাঁড়া, তোর মানি ব্যাগ কই? আমার মানিব্যাগ টেবিলের উপরে ছিল। ওইখান থেকে মানিব্যাগ নিয়ে মানিব্যাগ থেকে 100 টাকার নতুন নোটটা নিয়ে মানিব্যাগ ঢিল দিয়ে বেঞ্চি মেরে চলে গেল। আমি কিছু বলারও টাইম পাইনি। আমি ইশারের নামাজ পড়ে ফেসবুকিং করেছিলাম। এমন সময় মা এলো, বলল, সাকিব যা তো, মরিয়ম পাশের বাসায় সুবর্ণাদের কাছে গেছে। কোন সময় গেছে এখনো আসেনি। যা গিয়ে নিয়ে আয়, ওর কয়েকদিন পর পরীক্ষা। ওইখানে কি করে? জানি না কার বলে বার্থডে। ওইখানে যেতে দাও কেন? চিনি না, জানি না। তার এক ক্লাসমেট থাকে ওই বাসায়, আমি যেতে দেই নাই। পরে সুবর্ণা সে নিয়ে গেছে। সুবর্ণা আবার কে? পাশের বাড়ির বাড়িওয়ালার বড় মেয়ে। আমি যেতে পারবো না ওখানে। জানা অনেক রাত হয়ে গেছে। কত তলায়, কোন ফ্ল্যাটে? 4 তলার বাম পাশের ফ্ল্যাট। জানা অনেক রাত হয়ে গেছে। যাইতেছি। মা চলে গেল। ও বাসায় গেলে আবার যদি সুবর্ণার সাথে দেখা হয়, পরে আবার কি জানি হয়। যাই হোক, আমি শরীরে বডি স্প্রে মেরে বের হলাম। পাশের বাড়ির দরজার মধ্যে গিয়ে টোকা দিলাম। ভাবলাম সিঁড়ি দিয়ে উঠে যাই। আমি 2 তলায় উঠলাম। খেয়াল করলাম উপর থেকে কে জানি গান গাইতে গাইতে নিজে নামতাছে। আমাকে পাশ কেটে চলে গেল। মনে মনে ভাবলাম, মনে হয় বেঁচে গেছি। এ বাসার সব মেয়ে মনে হয় সুবর্ণার মতোই হবে। এসব মেয়েদের থেকে দূরে থাকা ভালো। কিন্তু না, মেয়েটি মনে হয় কিছু বলল। এই যে শুনছেন? যে আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে আগে তো এই বাসায় দেখি নাই। এখানে কি করছেন? আমি পাশের বাসায় থাকি। এখানে এসেছি সুবর্ণা আপুদের বাসায়। কিন্তু এ বাসায় তো কোনো সুবর্ণা থাকে না। আমার মা তো বললো 4 তলায় বাম পাশে ফ্ল্যাটে থাকে। আর আমিও তো দেখেছি সুবর্ণা এই বাসায় থাকে। বললাম না যে এই বাসায় থাকে না। এখন যদি আপনি উপরে যান তাহলে আপনার নামে কমপ্লেন দিব। আপনি এই বাসায় চুরি করার জন্য ঢুকেছেন। এই মেয়ের এই কথা শুনে আমি কথা বলা ভাষা হারিয়ে ফেলেছি। মেয়েটি বলে কি দেখো, জানতাম মালিক যেমন ভাড়াটিয়া তো ওই রকমই হবে। কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, যান আপনি গিয়ে বলেন। মেয়েটা আমার হাত ধরে চিৎকার করতে থাকে, চোর ধরেছি, চোর চোর চোর। ছাড়েন আমাকে, ছাড়েন ছাড়েন বলছি। ওপর থেকে এক মেয়ে এসে বলল, মিলি, কি হচ্ছে এখানে? আপু চোর ধরেছি, আপনাদের ফ্ল্যাটে চুরি করতে আসছে। আমি চেয়ে দেখি সুবর্ণা। যাক, মনে হয় বাঁচা গেল। তার মানে শয়তান মেয়েটার নাম মিলি। মিলি, ওকে ছাড় আর নিচে যা, সবার সাথে এরকম করতে নেই। আচ্ছা যাচ্ছি। আপু আমি কিছুই করি নাই। ও আমাকে কথার প্যাচে ফেলে চোর চোর বলতেছে। এই কথা শুনে সুবর্ণা কিছুক্ষণ হাসলো আর বলল, তোর মতো বোকা আর আমি দেখিনি। একটা পিচ্চি মেয়ে, তাকে কি বোকাটাই না বানালো। এই বলে আরো কতক্ষণ আসলো। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম।
সুবর্ণার হাসিটা আমার খুব ভালো লেগেছে। সুবর্ণার একটা আধুনিক ডিজাইনের 3 পিস পরেছে, একেবারে তাকিয়ে থাকার মতো। সারাদিন তাকিয়ে থাকলেও মনে তৃপ্তি মিটবে না, কিন্তু আমার তো বড় আপু লাগে, আমি কেন তাকাতে যাব? সুবর্ণা বলল, বল কেন আসছিস? মরিয়মকে নিতে এসেছি। ও, উপরে আয়। আমি সুবর্ণার পিছনে পিছনে ওদের ফ্ল্যাটে গেলাম। মরিয়মকে ডাক দিল, মরিয়ম আসলো। সুবর্ণা মারিয়ামের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি মরিয়মকে নিয়ে আসার সময় জিজ্ঞেস করলাম, তুই সুবর্ণা আপুদের সাথে এত তাড়াতাড়ি ফ্রেন্ড করলি কিভাবে? সুবর্ণা আপুর ছোট বোন আমার ক্লাসমেট। ও, তুই সুবর্ণা আপুর নাম জানলি কোথা থেকে? মা বলেছে। সুবর্ণা আপুকে আমার খুব ভালো লাগে, কিন্তু কেন? আমাদের সাথে খুব হাসি খুশি থাকে আর অনেক অনেক মজার কথা বলে, যেগুলো শুনলে তুইও হাসতে হাসতে শেষ হয়ে যাবি। ভালো। আমি বাসায় এসে রাতে শুয়ে ফেসবুক চালাইতেছি, অনেক কষ্টে সুবর্ণা আপুর আইডি বের করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য আমাদের বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো ছিল না। দেখি সুবর্ণা আপু আর নীলবাই অন্তরঙ্গ হয়ে বসে আছে, আর কি যেন কথা বলেছে। আমি মোবাইল বের করে একটা ছবি তুললাম। কিছুক্ষণ পর দেখলাম সুবর্ণা আপু রেগে গেল আর কাঁদতে লাগলো। আমি তেমন কিছুই বুঝলাম না, মনে হলো সুবর্ণা আপু চলে যাবে, তাই আমিও চলে আসলাম। ভাবলাম আর সুবর্ণাকে ছবি পাঠিয়ে কিছু টাকা কামানো যাবে। আমি বাসায় এসে রাত 1টার সময় দেখি সুবর্ণা আপু অ্যাক্টিভ। আমি নক দিলাম, এই প্রথম। হ্যালো আপু, আমি সাকিব। কিছুক্ষণ পর মেসেজ আসলো। কি বল? আমি তাদের অন্তরঙ্গ ছবিটা পাঠিয়ে দিলাম। কি চাস বল? আমি একটা নাম্বার দিয়ে বললাম, এই নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিন। মনটা ভালো না, জ্বালাস না। এখন আমি কি করব? টাকা দেন, না হলে ছবি ভাইরাল। কিছুক্ষণের মধ্যে দেখি বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা চলে আসলো। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। টাকা চেক করে দেখি সত্যি সত্যি টাকা দিয়ে দিয়েছে। আমি বিছানা থেকে উঠে নাচা শুরু করলাম। ভাবলাম সুবর্ণা আপু হয়তো ভালো হয়ে গিয়েছে। এমন সময় আমার মোবাইলে কল আসছে। দেখি সুবর্ণা আপুর নাম্বার, ফোন ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি সুবর্ণা। আপু, আপনি এত রাতে? আমি। কিছু বলবেন? তুই যে ছবিটা তুলেছিলি ওই ছবিটা এখন কাট। টাকা যেহেতু দিয়েছেন, ছবি অবশ্যই কাটবো। তুই আমার থেকে টাকা নিয়েছিস না? এর থেকে ডাবল টাকা আমি তোর থেকে নিব। দেখবো। আজ খেলে আমার মনটা ভালো না দেখা বেঁচে গেছিস। হা 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 হা। এ বলে ফোন কেটে দিলাম। বিছানা শুয়ে ভাবতে লাগলাম, যাক, অবশেষে সুবর্ণা আপুকে একটা শাস্তি দিতে পারলাম। যাক, মনটা আজকে শান্তি লাগতেছে। পরদিন সকালে কলেজে গেলাম। কলেজ থেকে রিক্সা দিয়ে আস্তে দেখি সুবর্ণা এক জায়গায় বসে আছে। আমি রিক্সা থেকে নেমে 2টা আইসক্রিম নিয়ে কাছে গেলাম, বললাম, আপু ধরেন। আপু আমাকে দেখে একটা মুচকি হাসি দিল আর হাত থেকে একটা আইসক্রিম দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার ধরলাম। আপু আমাকে ইশারে বসতে বলল। আমি পাশে বসলাম, কিন্তু অনেকখানি দূরে। আমি বললাম, আপু একটা কথা বলতে পারি? আপু, বলবো? না, চুপচাপ বসে থাক। ওকে। অনেক পার হয়ে গেল, ততক্ষণে আমার আইসক্রিম খাওয়া শেষ। আমি বসে মোবাইল টিপতেছি। কিছুক্ষণ পর আমি বললাম, আপু সিগারেট আনবো? না, ছেড়ে দিয়েছি। এই বলে আপু দাঁড়িয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমার হাসি মুখটা উবে গেল। আমি ফ্যাল করে তাকিয়ে রইলাম আপুর মুখের দিকে। আপু বলল, সাহস হয় কি করে আমাদের অন্তরঙ্গ ছবি তুলতে? তুই কয়েকদিন হয়েছে এই বাসায় এসেছিস, ওই দিন সিগারেট খাইছি, ওইটার ছবি তুলেছিস, কিছু বলিনি। আবার আমার কাছে টাকাও চাস? কত বড় সাহস তোর! এই বলে আমাকে আরও 2টা চড় দিল। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কিছুই বলতেছি না, নিচের দিকে তাকিয়ে রইলাম। দে, আমার টাকা দে। আমি মানিব্যাগ থেকে 5,000 টাকা হাতে দিয়ে দিলাম। গতকাল মনটা ভালো ছিল না বলে তোকে কিছুই করিনি, তাহলে রাতেই তোকে একটা শিক্ষা দিয়ে ছাড়তাম। সরি আপু। রাখ তোর সরি। আর যদি জীবনে তোকে আমার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর তোকে এই সপ্তাহের ভিতরে বাসা ছাড়তে হবে। প্লিজ আপু, বাড়িতে কিছু বললেন না, আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আপু। তোর কিছুই করা লাগবে না, তুই শুধু আমার সামনে পড়িস না প্লিজ।
আপু আর জীবনও আপনার সামনে আসবো না। যত সব ছ্যাচরা মানুষ, কোথা থেকে যেগুলো আসে। আর শোন, তোকে যেন আর ব্যালকনিতে না দেখি। আচ্ছা। সুবর্ণা মোবাইলে কে জানি কল দিল, কথা বলতে বলতে চলে গেল। আমি বোকার মতো রইলাম। কোথা থেকে কী যে হয়ে গেল, মোবাইলটা বের করে দেখি চড়ে দাগ হয়ে গেছে, এবং দাজ্জাল মেয়ে আমি জীবনও দেখিনি। মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। একটা সিগারেট ধরালাম, অনেকক্ষণ বসে রইলাম। বাড়িতে গিয়ে কি করব? মা যদি চড়ের দাগ দেখে তাহলে আমার খবর আসছে না। চড়ের দাগে এখনও যায়নি, কি করব কিছু বুঝতে পারতেছি না। সন্ধ্যা প্রায় কাছাকাছি, দেখি সুবর্ণা আপু আবার আসতেছে। এসে বলল, তুই বেহায়ার মতো এখন এখানে বসে আছিস? তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? আপনার প্রবলেম কি? আমাকে মারছেন, এরপরেও মনে জ্বালা মিটে নাই? না, তোরে আমার সারাদিন মারলেও মনের ছাল মিটবে না। তুই যা এখান থেকে, তাহলে কিন্তু আরেকটা দিব। না, আমি যাব না। আপনার মন চাইলে আপনি যান। যাবি না? দেখাচ্ছি মজা। এ বলে সুবর্ণা আমাকে মারতে আসলো। আমি হাত ধরে কাছে টেনে এনে বললাম, আমি যাব না, কারণ একটু পর আমার গার্লফ্রেন্ড আসবে, আমার সাথে দেখা করবে, বুঝছেন? এ বলে সুবর্ণার হাত ছেড়ে দিলাম। তোকে দেখে নেব আমি। বলতে বলতে এক রিকশায় উঠে চলে গেল। কিছুক্ষণ বসে রইলাম, দেখি স্বামী আসতেছে। স্বামী আমার ক্লাসমেট, সে এই এলাকায় থাকে। এসে বলল, কিরে দোস্ত, কি খবর? ভালো না। কি হয়েছে? এমন কিছু না। তোর সাথে যে দেখলাম একটু আগে একটা মেয়ে কথা বলছে, তাকে চিনস? চিনি, আমাদের পাশের বাড়ির বড় বাপু। তুই এই বাসায় কি জন্য গেছ? তুই শেষ। কি শেষ বুঝিয়ে বলতো? এই মেয়ের নাম সুবর্ণা না? আচ্ছা, সুবর্ণা আপুর সম্পর্কে যা জানিস সব বল। তুই যে বাসায় থাকস ওই বাসার মালিকের ছেলে কিন্তু নীলয় ভাই। তো নীলয় ভাই সুবর্ণা আপুর ভালো সম্পর্ক ছিল। নীলয় ভাই মনে হয় বলেছিল সুবর্ণাকে বিয়ে করবে 4-5 বছর আগে, কিন্তু তখন নীলয় ভাইয়ের চাকরি ছিল না। বলেছিল সুবর্ণা ওয়েট করবে নীলয়ের জন্য। কিন্তু এই কিছুদিন আগে নীলয় ভাইয়ের একটা ভালো চাকরি হয়েছে। এখন বলে নীলয় আর বিয়ে করবে না সুবর্ণাকে, কারণ সুবর্ণার বলে বয়স বেশি হয়ে গেছে। তাহলে এই ব্যাপার। কিন্তু তুই কি করে জানলি এত কথা? আমার মা আর নীলয় ভাইয়ের মা বান্ধবী, যার কারণে মা মাঝে মাঝেই তাদের বাসায় যায়। ও দোস্ত, সুবর্ণের চেহারা কিন্তু অনেক সুন্দরী, তুই দেখ চান্স নিতে পারস কিনা। এই জীবন অসম্ভব দোস্ত। আমি তাকে আমার গাল দেখিয়ে বললাম, দেখছ কি করছে আমাকে। আরে ভাই, রাগ করস কেন? তোর বড় না, তোর উপর একটু অধিকার খাটাতে আসবেই। আরে জ্ঞানী, বসতি লাস্টের বেঞ্চে ফেল করতি প্রতি ইয়ারে, এখন আইসত আমার জ্ঞান দিতি। কথাটা কিন্তু খারাপ বলছিল না। সিগারেট খাবি? দে। আমি আর স্বামী সিগারেট খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। কোনো রকম শুধু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। মাকে বলে দিলাম খাবো না রাত্রে। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। মনে করেন আপনি একটা ছেলের জন্য 4 থেকে 5 বছর ধরে ওয়েট করতেছেন, সে আপনাকে বিয়ে করবে বলে, কারণ আপনি তাকে ভালোবাসেন। এখন 5 বছর পর বলে সে আপনাকে যে বিয়ে করবে না, কারণ আপনার বয়স বেশি হয়ে গেছে। সুবর্ণার ক্ষেত্রেও সেটাই হয়েছে। নিলয়ের জন্য সে তার অর্ধেক জীবন দিয়ে দিয়েছে। সুবর্ণার বয়স 25 বছর। এতদিনে তাকে কত মানুষ দেখতে আসছে। নিলয়ের জন্য সে তাদেরকে না করে দিয়েছে। আর ফ্যামিলির কত বকা, কত কথা শুনতে হয়েছে সুবর্ণার। কিন্তু ওই দিন রাতে নিলয়ের কথা শুনে সুবর্ণা অবাক হয়ে যায়। নিলয় বলে তাকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে সুবর্ণা অনেক কাঁদে। নিলয় যে তার সাথে এমন করে চিট করবে এটা সে কল্পনাও করতে পারে না। নিলয় তার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু সুবর্ণা এখনো আশা ছাড়েনি। একজন না একজন সুবর্ণার জন্য আসবেই। কয়েকদিন ধরে সুবর্ণাকে পাশের বাড়ির একটা ভাড়াটিয়া অনেক জ্বালাইতাছে। গতকাল রাতে সাকিব নখ দিয়ে একটা ছবি পাঠিয়ে বলে 5,000 টাকা দিতে। কিছুক্ষণ আগে নিলয়ের সাথে সম্পর্ক শেষ করে আসে, যার কারণে মনটা খুব খারাপ ছিল সুবর্ণার। তাই কোনো চিন্তা ভাবনা না করেই টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু আজকে সুবর্ণা তাকে ইচ্ছা মতো ধুলাই দিয়েছে। পিচ্ছি ছেলে কথা বলে বেশি। আরেকদিন সামনে আসুক, আচ্ছা মতো আরো কিছুক্ষণ ধুলাই দিব।
এমন সময় সুবর্ণার মা ঘরে প্রবেশ করলো। সুবর্ণা খেয়াল করলো তার মার চোখে মুখে রাগের আগুন জ্বলছে। দিলি তো সব শেষ করে? কি শেষ করলাম? এতদিন তুই নিলয়ের জন্য সব শেষ করলি, কোনো লাভ হলো? আর তুই আমাদের মান সম্মান সব শেষ করলি। নিলয় যে তো বাটপারি চিটারি করবে আমার সাথে, সেটা কি আমি জানতাম? তোরে কতবার বলেছিলাম বিয়েটা করে নে। শুনলি না আমার কথা। পাড়ার মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমার কিছু করার আছে এখানে? তুই কি করবি? সব জ্বালা আমার। যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে আজ এমন ভোগান্তি পোহাতে হতো না। আর যাতে নিলয়ের আশেপাশে তোকে না দেখি। আল্লাহ আল্লাহ কর যাতে তোর কেউ দেখতে আসে। সব শেষ করলি তুই। এই বলে সুবর্ণার মা বের হয়ে গেল। সুবর্ণার মনটা খারাপ হয়ে গেল। ধুর, ভালো লাগে না কিছু। যাই, ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এসে এক কোনায় বসে মোবাইল টিপতেছে। এখন একটা সিগারেটকে অনেক মিস করতেছে সুবর্ণা। সাকিবের ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখে সাকিব ব্যালকনিতে বসে গিটার বাজাইতেছে। সাকিব সুবর্ণার দেখে চলে গেল। সুবর্ণা হেসে শেষ। ছেলেটি মনে হয় সত্যি অনেক ভয় পাইছে। সুবর্ণা বাসায় এসে ঘুমিয়ে যায়। আমি পরদিন সকালে কলেজে গেলাম। কলেজে গিয়ে স্বামীর সাথে দেখা। কিরে, খবর কি? ভালো, চল ওই জায়গায় বসি। চল। আমি আর স্বামী একসাথে বসে কথা বলতেছি, এমন সময় দেখি স্বামী গার্লফ্রেন্ড আসছে, সাথে আরেকটি মেয়ে। আমাকে দেখে সালাম দিল। স্বামী, এ হলো নাদিরা, আমার কাজিন। সেই কলেজে নতুন এসেছে। ভালো। স্বামী, তোরা কথা বল তাহলে। আমি যাই। আরে বস না, আমিও তো যাব। ওকে। স্বামী আর জাকিয়ে উঠে গেল, একটু দূরে গিয়ে বসলো। নাদিয়া বলল, ভাইয়া বসতে পারি? বসেন। আমার একটু কাজ আছে, আমি এখনই যেতে হবে। এসে আমি যাই, পরে কথা হবে। আমি রিক্সা দিয়ে বাসায় চলে আসতেছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ব্যাংক। মনে হলো, আরে আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, যাই ব্যাংক থেকে ঘুরে আসি। রিক্সা দাঁড় করিয়ে ব্যাংকে ঢুকে গেলাম। তাকে দেখি অনেক মানুষ। কার কাছে যাব? সামনে একজনকে বললাম, ভাই আমি একটা নতুন অ্যাকাউন্ট করব। নতুন অ্যাকাউন্ট খুলবেন? আপনি একটা কাজ করেন, তৃতীয় তলায় জমির ভাইয়ের সাথে দেখা করেন। আমি 3 তলায় এসে জমির ভাইয়ের টেবিল বের করলাম। দেখি অনেক মানুষ। কি করব? আমি 2-1জনকে টপকিয়ে বললাম, ভাই নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। এখান থেকে 4 টেবিল পরে যাও, ওইখানে নতুন অ্যাকাউন্ট খোলা হয়। 4 নম্বর টেবিলটা অনেক দূরে, কিন্তু টেবিলটা খালি। আমি টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল, কেউ আসছে না। ভাবলাম চলে যাব। এমন সময় একটা মেয়ে এসে বলল, ওই দাঁড়া, কোথায় যাস? এখানে আয়। আমি তাকিয়ে অবাক হয়ে পড়লাম। দেখি সুবর্ণা আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কি করব? কেন এসেছিস? একটা অ্যাকাউন্ট খুলবো। কার জন্য? আমার জন্য। ফর্ম আগামীকাল এটা পূরণ করে নিয়ে আসবি। রাখেন আপনার ফর্ম, আমি আর ব্যাংকের মুখই দেখব না। তোরে বলছি না ফর্ম নিতে? ফর্ম পূরণ করবি, সাথে তোর আইডি কার্ডের ছবি নিয়ে আসবি। ওকে, এখন আমি যাই। এই বলে সোজা আমি বাসায় চলে আসলাম। আগে যদি জানতাম এখানে সুবর্ণা চাকরি করে, তাহলে সেখানে আমি জীবনও যাইতাম না। এখন সামনে পড়লে আবার একটা ঝামেলা করবে, আর বুড়ো সুবর্ণার সামনে পড়া যাবে না। এভাবে অনেক দিন চলে গেল। একদিন নীলয় ভাই এসে তার বিয়ের কার্ড দিয়ে গেল। দেখি আর 1 সপ্তাহ পর নীলয় ভাইয়ের বিয়ে। সুবর্ণা বেচারি মনে হয় কেঁদে কেঁদে শেষ। ঠিকই আছে, এটা তার প্রাপ্য। আমাকে অনেক জ্বালাইছে। আমি বিকেলে বেলকুনিতে গিয়ে গিটার বাজাইতেছি। নিচে তাকে দেখি সুবর্ণা আসছে। আমাকে লক্ষ্য করে বলল, কি রে, কি করিস? গিটার দেখিয়ে বললাম, পরে তুই আর ব্যাংকে যাসনি কেন? আপনি তো বলেছিলেন আপনার সামনে না পড়তাম। আরে মজা করছি। মজা করেছেন? সামনে পড়লে তো ঠিকই মারতেন। আরে মারতাম না, তুই নিচে আয়, তোর সাথে এক জায়গায় যাব। না, আমি আপনার সাথে কোথাও যাব না। না গেলে পরে খবর আছে। আমি রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়ালাম। দেখি সুবর্ণা আসলো। আমি বললাম, কোথায় যাবেন আপু? চল দেখি কোথায় যেতে পারি। সুবর্ণা রিক্সা ডাক দিতে যাবে। আমি বললাম, আপু আমি রিক্সায় যাব না। তো কিভাবে যাবি? হেঁটে যাব। তুই এতখানি রাস্তা হেঁটে যাবি? আচ্ছা, রিক্সা 2টা নেন। আমি তো 2টাই নিতাম, তোর মতো আবালের সাথে কে বসবে? ডিয়ার লিসেনার্স,
আপনারা শুনছিলেন সাকিব আর সুবর্ণার একটি রোমান্টিক গল্পের প্রথম পর্ব। এই গল্পের পরের পর্বগুলো দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করেও সবগুলো পর্ব শুনতে পারবেন। ধন্যবাদ।